ওয়েলকাম ব্যাক। গত 17 মার্চ অনুষ্ঠিত হয়ে যাওয়া ফুড এসআই এক্সামের 6th শিফটের ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কোশ্চেনগুলো আমি ফুড এসআইয়ের জন্য করাচ্ছি না। এই একই কোশ্চেন তুমি পিএসসি এর যে কোনো এক্সামে দেখতে পাবে, যেমন ক্লার্কশিপ, পঞ্চায়েত, ডব্লিউপি, এসএসসি, এমটিএস ইত্যাদি। তাই আজকের ক্লাসে আমরা ম্যাথগুলি এক্সাম হলে সলভ করার ইজি অ্যান্ড ফাস্ট পদ্ধতি দেখে নেব, যা তোমাকে সামনের এক্সামগুলিতে অবশ্যই সাহায্য করবে। তাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো না লাগলে কমেন্ট করে জানাও। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন, যদি a:2 ইকুয়াল টু b:5 ইকুয়াল টু c:8 হয়, তবে a এর 50% সমান b এর 20% সমান c এর কত পার্সেন্ট? দেখো, a:2 ইকুয়াল টু b:5 ইকুয়াল টু c:8, তাহলে এটাকে a ইন্টু 1/2 ইকুয়াল টু b ইন্টু 1/5 ইকুয়াল টু সি ইন্টু 1/8 এভাবে লিখতে পারি। এ ইন্টু 1/2 মানে কত? 50%। 1/2 মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 50%, সমান বি ইন্টু, আচ্ছা 1/5 মানে কত? 1/5 মানে হয় 20%, কারণ 20% মানে কত? 20%। 20% মানে হচ্ছে 20/100। শূন্য শূন্য কেটে গেল, 2 কে 2, 5 দুগুণা 10। তাহলে 1/5 মানে হচ্ছে 20%। তাহলে 1/5 এর জায়গায় আমি 20% লিখে দেবো। ঠিক একই রকমই 1/8 মানে কত? 1/8 মানে হচ্ছে 100-কে 8 দিয়ে ভাগ করে দাও। 100-কে তুমি যদি 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 4 দিয়ে ভাগ করলে 25%, 8 দিয়ে ভাগ করলে 12.5, মানে 12 পূর্ণ 1/2। তাহলে সি ইন্টু 1/8 তাহলে কত পার্সেন্ট হলো? 12 পূর্ণ 1/2 বা 12.5%। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? সি ইন্টু 12 পূর্ণ 1/2%। তাহলে সি এর কত পার্সেন্ট হবে? সি এর 12 পূর্ণ 1/2%। 2 নাম্বারটা উত্তর। নেক্সট কোশ্চেন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে কি বলেছে? গোলকের ব্যাসার্ধকে আমরা 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমি ধরে নিলাম ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10। 50% বৃদ্ধি করলে নতুন ব্যাসার্ধ কত হবে? 10-এর 50% বৃদ্ধি করা হলো, মানে অর্ধেক বৃদ্ধি করা হলো। আগে ছিল 10, ওর অর্ধেক আরো বাড়ালে কত? 5, মানে টোটাল কত হয়ে গেল? 15। কত হয়ে গেল? 15। তাহলে আগে যখন আর ইকুয়াল টু 10 ছিল, তখন ক্ষেত্রফল কত ছিল? এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, মানে 10 এর স্কোয়ার, মানে হচ্ছে পাই ইন্টু 100। একই রকম ভাবে এখন ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 15 স্কোয়ার, মানে আর ড্যাশ স্কোয়ার, সমান পাই ইন্টু 15 স্কোয়ার কত হয়? 225। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল? 100-তে কত? 100-তে 225 হয়েছে। তাহলে 100 থেকে যদি 225 হয়, তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে? 100-র সঙ্গে 125 যদি যুক্ত করি, তাহলে কি হবে? 225 পাবো। তাহলে বৃদ্ধি পেয়েছে 125। আর যেহেতু 100-তে বৃদ্ধি পেয়েছে, সেটাই আমরা বলতে পারি পার্সেন্টেজ। তাহলে 125% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যদি আরো আমরা ভালোভাবে দেখতে যাই, তাহলে আমরা দেখব এটা কত আছে? পাই 225। এখান থেকে আমরা কত পাই? 100। এটা বিয়োগ করব। এটা বিয়োগ করলে আমরা কি চেঞ্জটা পেয়ে যাব, কতটা চেঞ্জ হয়েছে। তাহলে কত পাবো? 125 পাই পাবো। এবার যদি আমরা বলি পার্সেন্টেজ কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কেমন করে বার করি ওটা আমরা? যতটা চেঞ্জ হয়েছে বাই আগে যতটা ছিল ইন্টু 100। তাহলে কত? এই 100 কেটে গেল, এই পাই কেটে গেল, তাহলে থাকলো 125%। তাহলে কি আমরা পরীক্ষা হলে এইটুকু দেখে আমরা যেন করে দিতে পারি
এবার এটা তোমাদের বোঝার সুবিধার্থে করলাম। পরের কোশ্চেন, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ হয়। তাহলে কি বলেছে আমাকে, 120টি আমের ক্রয় মূল্য সমান 110টি আমের বিক্রয় মূল্য। তাহলে 120টির ক্রয় মূল্য সমান 110টির বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান 110 বাই 120। শূন্য শূন্য কেটে গেল। ক্রয় মূল্যকে আমরা সিপি লিখতে পারি, আর বিক্রয় মূল্যকে আমরা এসপি লিখতে পারি। তাহলে এই সিপি ইস টু এসপি সমান কত পেয়ে গেলাম আমরা, 11:12। তাহলে আমরা লাভ কতটা বার করতে পারবো, লাভ সমান হয় আমাদের কত হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 12, আর ক্রয় মূল্য 11, তাহলে কত হয়ে গেল, 1। তাহলে আমাকে কি বলছে, শতকরা লাভ বার করতে বলছে। তাহলে শতকরা লাভ মানে কত, শতকরা লাভ মানে হয় লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে কত হয়ে গেল, 100/11। 100/11 মানে কত, 9×11=99, উপরে 1 থাকলো, তারপরে 11, এত পার্সেন্ট। তাহলে 9×1/11, 9×1/11। এবার আমরা পরীক্ষা হলে এতটা কিছু করব না, আমরা কেবলমাত্র সিপি ইস টু এসপি বার করব। এটা কত পেয়ে যাবে, 11:12। তারপরে আমরা পার্সেন্টেজ লাভ বার করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিয়োগ করলে কত হবে, 1 হবে। তারপরে হচ্ছে ক্রয় মূল্য কত, 11×100। তাহলে এইটুকু করে দিলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে হবে 9×1/11%। পরের কোশ্চেন, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%। তার বর্তমান বয়স হলো। তাহলে আমাকে বলে দিয়েছে যে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সে 125%। আচ্ছা, 125% মানে আগে আমরা দেখি 125% মানে কি। 125% মানে হচ্ছে 125/100। তাহলে 125/100-কে যদি 25 দিয়ে কাটাকাটি করি, 5×25 = 125, 4×25 = 100। তাহলে 5/4। এই 5/4 থেকে আমরা কি বুঝতে পারছি, যে এখন ওর বর্তমান বয়স যদি 5 বছর হয়, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। তাহলে ওর 10 বছর পূর্বে বয়স কত ছিল, 4 বছর। এটা হচ্ছে পাস্ট এজ, প্রেজেন্ট, আর এটা পাস্ট, পিএসটি, পাস্ট এজ, আর এটা হচ্ছে প্রেজেন্ট এজ। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1 ইউনিট। কতটা হচ্ছে, 1 ইউনিট, 1 ইউনিট। আর এই 1 ইউনিটের আমাকে মান কত বলে দিয়েছে, 10 বছর। তাহলে 1 ইউনিটের মান যদি হয় 10 বছর, তার মানে কত করেছি, 10 দিয়ে গুণ করেছি। তাহলে আমাকে প্রেজেন্ট বয়স জিজ্ঞেস করেছে, বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটও 10 গুণ হবে। তাহলে 10 দিয়ে গুণ করো, তাহলে কত, প্রেজেন্ট বয়স হয়ে যাবে 5×10 = 50 বছর। তাহলে 50 বছর। পরের কোশ্চেন, একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে কি, যত ভোটার আছে তার 80% ভোট দিয়েছেন, আর যারা ভোট দিয়েছেন তার 65% বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে। তাহলে আমি ধরে নিলাম টোটাল ভোট সমান হচ্ছে 100টা। তাহলে যদি 80% ভোট দিয়েছে, তাহলে ভোট দিয়েছে কতজন, তাহলে ভোট দিয়েছেন 80%, মানে কত, 100-র মধ্যে 80।
তাহলে আমরা যদি 100টা টোটাল ভোট দিয়েছি তাহলে ভোট দিয়েছে 80 জন। আবার বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে, মানে এই 80 জনের 65% ভোট কে পেয়েছে? বিজয়ী প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন সমান 80 এ 65%, তাহলে 80 ইন্টু 65/100। তাহলে দেখো এটা কত, 5 13 65, 5 20 100, 20 কে 20 আর 4 20 80, তাহলে 4 13 52। তাহলে কতগুলো ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী? 52টা ভোট পেয়েছে। কতগুলোর মধ্যে? 100টার মধ্যে টোটাল 52টা ভোট পেয়েছে। তাহলে 100টার মধ্যে যেটা হয় সেটাই তো ওর পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন? 52%, কারণ 100র মধ্যে আমরা ক্যালকুলেট করেছি। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেন গুলো গতিবেগ ও ট্রেন থেকে এসছে। এর আগের কোশ্চেন গুলো শতকরা থেকে ছিল। এবার আমরা গতিবেগ ও ট্রেনের প্রথম কোশ্চেনটা দেখি। যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে বাসটির গতিবেগ কত? তাহলে আমাকে কি বলেছে? 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, ওই ব্যক্তিটি বাসে চড়ে। তাহলে ব্যক্তিটি যদি 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে বাসটিও 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করছে। তাহলে 30 মিনিটে কতটা পথ অতিক্রম করছে? 10 কিমি। আচ্ছা, তাহলে 60 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? ওর দ্বিগুণ। টাইম দ্বিগুণ হলে অতিক্রান্ত দূরত্বও দ্বিগুণ হয়ে যাবে, তার মানে কত হবে? 20 কিমি। আচ্ছা, 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 আওয়ার। আর আমরা গতিবেগ মানে কি জানি? গতিবেগ মানে জানি একক সময়ে বা 1 ঘন্টাতে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে ওর গতিবেগ। তাহলে 1 ঘন্টাতে বাসটি কতটা অতিক্রম করছে? 20 কিমি। তাহলে ওর গতিবেগ কত হয়ে গেল? 20 কিমি পার আওয়ার। 20 কিমি পার আওয়ার, এটাই উত্তর। তারপর কোশ্চেনে চলো। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি পার আওয়ার গতিবেগে চলমান। একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা জানি কোনো ট্রেনের, কোনো গাছ, কোনো মানুষ, এইসব জিনিসকে অতিক্রম করতে যে সময়টা লাগবে সেটা আসলে ওর নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে যে সময় লাগবে সেটার সঙ্গে সমান। তাহলে দেখো, সব আমাদের মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তার জন্য আমরা দেখছি এই কিমি পার আওয়ারটাকে, মানে ওর গতিবেগটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এটা 60 কিমি পার আওয়ার আছে। এটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 ইন্টু 5/18, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখো 3 6 18 হয়ে গেল, আর 6 দিয়ে কাটলাম, 6 10 60, মানে আমি পেলাম কি 5 10 50 বাই 3। এটা হয়ে গেল মিটার বাই সেকেন্ড। এই মিটার বাই সেকেন্ড মানে কি বুঝতে পারছি আমরা? 50 মিটার দূরত্ব কত টাইমে অতিক্রম করবে? 3 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আমাকে কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? 100 মিটার। তাহলে 100 মিটার অতিক্রম করবে কখন? কতটা টাইমে? তাহলে দূরত্ব ডবল হয়ে গেছে, তাহলে টাইমও ডবল লাগবে, তাহলে 6 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে ওর নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে যে টাইম লাগবে ওটাই হচ্ছে কোনো গাছকে বা কোনো মানুষকে বা কোনো খুঁটিকে, এগুলোকে অতিক্রম করতে ওই টাইমটাই লাগবে। তাহলে কত? 6 সেকেন্ড। পরের কোশ্চেন। এক ব্যক্তি স্থির জলে 8 কিমি পার ঘন্টা বেগে দাঁড়ায়। যদি নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, তবে ওই স্থানের দূরত্ব হবে। আমাকে স্থানের দূরত্ব চেয়েছে। তাহলে দেখো, অনুকূলে বেগ মানে আমরা কি জানি? অনুকূলে বেগ মানে হচ্ছে ভেলোসিটি অফ বোট প্লাস ভেলোসিটি অফ রিভার, মানে এক কথা নৌকার গতিবেগ প্লাস নদীর স্রোতের গতিবেগ। আর প্রতিকূলে বেগ সমান, এটা আমরা করব নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করে দেব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা অনুকূলে বেগ বার করি তাহলে এটা কত পাবো? 8 প্লাস 3, 8
প্লাস 3 মানে হচ্ছে 11 পেয়ে যাব কিমি পার আওয়ার। তৃতীয় ক্ষেত্রে আমরা এটা কত পেয়ে যাব, এটা 8 মাইনাস 3 মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার। তাহলে দেখো এবার আমাকে বেগ পেয়ে গেলাম, বেগ পেয়ে গেলে আমি দূরত্বটা ধরে নিলাম ডি। তাহলে ডি যদি হয় তাহলে আমরা প্রতিকূলে বেশি টাইম লাগবে, তাহলে ওই টাইমটা থেকে ডি বাই 5 এটা কি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ সমান আমরা টাইম পেয়ে যাই, মাইনাস ডি বাই 11 এটা হচ্ছে অনুকূলে যতটা টাইম লাগবে, এটা হচ্ছে প্রতিকূলে যতটা টাইম লাগবে। তাহলে আমরা দেখেছি এই দুটো বিয়োগ করলে আমাদের কতটা বলছে, 3 ঘন্টা বেশি সময় লাগে, ইকুয়াল টু 3 হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো, দেখো এইদিকে 5 11 55 হয়ে যাবে, আর এইদিকে কত হবে 11 ডি মাইনাস 5 ডি সমান হয়ে যাবে 3। তাহলে 11 ডি থেকে 5 ডি বিয়োগ করলে কত হয়ে যাবে, 6 ডি হয়ে যাবে। তাহলে 6 ডি বাই 55 ইকুয়াল টু 3। তাহলে 3 একে 3, 3 দুগুণা 6। তাহলে ডি ইকুয়াল টু কত হয়ে যাবে, 55 এদিকে চলে যাবে 55 বাই 2। 55 বাই 2 মানে হচ্ছে 27.5। এটা হয়ে যাবে উত্তর 27.5। ওকে, আশা করি ক্লাসটি তোমার ভালো লাগছে। ভালো লাগলে তোমার মনের অনুভূতি অবশ্যই লাইক করে জানাবে এবং তোমার সঙ্গীদের সঙ্গে শেয়ার করবে। পরের অঙ্কে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ড সময়ে অতিক্রম করেছে। ট্রেনের দৈর্ঘ্য হবে, দেখো কোনো ব্রিজকে ট্রেনে অতিক্রম করা বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা এবং ওই ব্রিজের বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আমরা একটু আগে দেখলাম একটা অঙ্ক ছিল একটা মানুষকে অতিক্রম করা, তাহলে একটা মানুষকে অতিক্রম করা বা একটা পোলকে অতিক্রম করা বা একটা খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের শুধু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। কারণ এইসবের দৈর্ঘ্য খুব কম হয় ট্রেনের দৈর্ঘ্যের থেকে, তার জন্য আমরা বাদ দিয়ে দিই। কিন্তু ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এগুলোর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের কাছাকাছি হয় বা ওর থেকে বেশিও হতে পারে। তার জন্য এইসব জিনিসকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং এই জিনিসের দৈর্ঘ্য এই দুটোকেই অতিক্রম করা। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে আমরা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাকে কি বলছে 210 মিটার ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 25 সেকেন্ড লাগে। তাহলে 25 সেকেন্ড লাগে মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, এই দুটো অতিক্রম করতে ওর টাইম লেগেছে 25 মিটার, সরি 25 সেকেন্ড টাইম লেগেছে, সমান কি বলেছে আমাকে যে 122 মিটার দৈর্ঘ্যের আরেকটি ব্রিজকে অতিক্রম করতে 17 সেকেন্ড লেগেছে। তাহলে ব্রিজকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যকে প্লাস ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, টাইম লেগেছে কত 17 সেকেন্ড। তাহলে এটাও ভেলোসিটি এটাও ভেলোসিটি, যেহেতু দুটো ভেলোসিটি একই ভেলোসিটি তার জন্য আমরা সমান করে দিয়েছি। এবার ক্যালকুলেশন করলে কত হবে, এখানে এই 25-এর সঙ্গে আমরা এল গুণ করলে কি হয়ে গেল 25L প্লাস 25 এর সঙ্গে 122 গুণ করলে হয়ে যাবে 3050। দেখো এটা গুণটা কেমন করে করবে তুমি শর্টকাটে, যে 122 ইন্টু 25, তাহলে 122টাকে তুমি 120 প্লাস 2 ধরে নাও, তাহলে কত হয়ে যাবে 112 দিয়ে যদি 25কে গুণ করো তাহলে কত 300 পেয়ে যাবে। আর তার সঙ্গে একটা শূন্য আর এই 25 দুগুণা 50 যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল 3050 ইকুয়াল টু 17L প্লাস, দেখো এই যে 17 ইন্টু 210 এটা করলে কি হয়ে যাবে, দেখো 17 দুগুণা 34 মানে তুমি 17 ইন্টু 210টাকে এরকম ভাবে ভেঙে দাও, 17 ইন্টু 200 প্লাস 10, তাহলে কত হয়ে গেল 17 দুগুণা 34, আর 17 10 দিয়ে গুণ করলে 170, তাহলে কত হয়ে গেল 0 7 5 3 35 70 35 70। তাহলে এ যদি এদিকে চলে যায় তাহলে কত হয়ে যাবে 8L হয়ে যাবে, ইকুয়াল টু এ যদি ওইদিকে চলে যায় তাহলে কত হয়ে যাবে 520। তাহলে এল ইকুয়াল টু কত হয়ে যাবে 520 বাই 8। তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে কত হয়ে যাবে 6 8 48, আর তারপরে 4 থাকবে মানে 40 হয়ে গেল, 5 8 40।
65 3 নম্বরটা অ্যান্সার। পরের কোশ্চেনে চলো। এবার যে অঙ্কগুলো আমরা দেখবো এগুলো হচ্ছে লাভ ও ক্ষতি থেকে। লাভ ও ক্ষতি থেকে অঙ্ক যেগুলো এসছে 6 সিরিজে ওই কোশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো প্রথম কোশ্চেনে কি বলছে, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় হবে। তাহলে ধরে নাও যে প্রথমে 100 টাকা জিনিসটার ধার্য মূল্য ছিল, এর ওপর যদি 20% ছাড় দেয়, মানে 100 টাকাতে যদি 20 টাকা ছাড় দেয় তাহলে কত হয়ে যাবে দাম? 80 টাকা। এই 80 টাকাতে আবার 10% ছাড় দিচ্ছে। 10% যদি আবার ছাড় দেয় তাহলে 80 টাকা 10% মানে কত? 8 টাকা। কেমন করে বার করবে? 80 ইন্টু 10/100। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 8 একে 8, 8 টাকা। তাহলে 8 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 80 টাকা থেকে যদি 8 টাকা বিয়োগ করে দিই তাহলে কত পড়ে থাকবে? 72, এত টাকা পড়ে থাকবে। তাহলে দেখো 100 টাকা ওর দাম ছিল, এরকম ভাবে ছাড় দিতে দিতে ওর দাম 72 টাকা হলো। তাহলে আলটিমেটলি কত টাকা ছাড় দিল? তাহলে ছাড় কত দিল? 100 মাইনাস 72, তাহলে কত হয়ে গেল? 28। তাহলে 100 টাকাতে যতটা ছাড় দিবে ওটাই তো পার্সেন্টেজ হয়, তাহলে কতটা ছাড় দিল? 28% ছাড়। মানে এদিকে দেখালো 20% প্লাস 10%, মনে হচ্ছে 30% ছাড় দিয়েছে, কিন্তু 30% দেয়নি, দিয়েছে 28%। পরের কোশ্চেনে চলো। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? দেখো এইরকম অঙ্ক বা এই সেম অঙ্কটাই আমরা পার্সেন্টেজে করলাম, তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আগেরটা না দেখে তোমরা এটা করার চেষ্টা করো। যেহেতু আমি আগে করিয়ে দিয়েছি তার জন্য করালাম না আর, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্ক। পরের কোশ্চেনে চলো। দেখো এবার আমরা এখানে কিছু মিক্সড কোশ্চেন নিয়েছি। তাহলে আমরা কি কি করলাম? শতকরা থেকে যেগুলো এসেছিল ওগুলো করে ফেললাম, লাভ ও ক্ষতি থেকে করে ফেললাম, তারপরে আর একটা কি করলাম? গতিবেগ ও ট্রেন থেকেও করলাম। এবার এই মিক্সড পোর্শনে কি কি আছে? আমাদের কিছু বীজগণিত আছে যেগুলো একটা দুটো হিসাবে এসছে ধরো, তারপরে কিছু আছে আমাদের একটা ত্রিকোণমিতি আছে, এরকম কিছু অঙ্ক আছে। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইজি অঙ্ক। 0.8x প্লাস এক্স বাই 5 ইকুয়াল টু 0.23 প্লাস 2, এক্স এর মান কত হবে? তাহলে এক্স এর মান আমরা কিভাবে বার করব? 0.8x প্লাস এটাকে এক্স বাই 5 হিসাবে লিখে নাও, সমান হচ্ছে 0.23 প্লাস 2। এতটাও লেখার প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। তোমাদের জন্য করছি। দেখো এটা 0.8 না ধরে তুমি 8 ধরো, তাহলে এটা এবার লসাগু করো, তাহলে 5। তাহলে দেখো এটা যদি গুণ করতে যাও এর সঙ্গে তাহলে কি হবে? 0.8 না ধরে আমি কি ধরলাম? 8 ধরলাম, তাহলে 5 8 40 হয়ে গেল। আর দশমিক কার একটার পরে আছে, একটার পরে হলে এখানে দশমিক বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি কত হলো? 4 হলো। তাহলে এখানে আমরা 4x পেয়ে গেলাম, প্লাস এটা x হবে, সমান কত হয়ে গেল? 0.23 প্লাস 2। এটা 4x প্লাস x কত হয়ে গেল? 5x হয়ে গেল। 5x বাই 5 ইকুয়াল টু, এটা এবার বুঝতে পারছো যে এটা এটা কেটে যাবে, তাহলে আমরা x পেয়ে যাবো, তাহলে এটা জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ হয়ে গেল 2.23, এটা হয়ে গেল x এর মান 2.23। ইজি ছিল না? চলো তারপরে দেখি। দেখো এটা কি বলেছে, √10 প্লাস √27 প্লাস √65 প্লাস √256। তাহলে এগুলো দেখো, এগুলো শেষ দিক থেকে অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা যদি করি তাহলে 10 প্লাস √27 প্লাস √65 প্লাস √256। তাহলে দেখো এই 256 কতটি স্কোয়ার আমরা জানি? 256 হচ্ছে 16 এর স্কোয়ার হয়, মানে 16 স্কোয়ার ইকুয়াল টু 256 হয়। তাহলে এখানে আমরা কি 16 স্কোয়ার লিখতে পারি? 16 স্কোয়ারের রুট মানে কি হয়ে যাবে? 16 স্কোয়ারের রুট মানে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তাহলে এখানে এইটা উঠিয়ে আমরা 16 লিখে দেবো। তাহলে চলো দেখি করি। 10 প্লাস √27 প্লাস
65 প্লাস এই রুট 256 আমরা কত দেখলাম, রুট 256 সমান 16 হয়ে গেল। তাহলে এখানে 16 বসিয়ে দাও। আবার দেখো এখানে আমরা যদি দেখি 16 প্লাস 65 মানে এটা হয়ে যায় 81 হয়ে যায়। 81 মানে কত হয়, তাহলে রুট 81 মানে কত, রুট 9 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 হয়ে যাবে। তাহলে ঠিক একই রকমই 10 প্লাস রুট 27 প্লাস এই যে এটা সমান আমরা কত 81 পেলাম, 81 রুট মানে হয়ে গেল 9। আবার এটা দেখো রুট 27 প্লাস 9, রুট 27 প্লাস 9 মানে কত হয়, রুট 27 প্লাস 9 মানে হচ্ছে 36 তার রুট হয়, 36 তার রুট মানে হচ্ছে 6। তাহলে 10 প্লাস 6। আবার দেখো এটা 10 প্লাস 6 মানে কত 16, তাহলে রুট 16 মানে হচ্ছে কি 4 স্কোয়ার, তার রুট মানে কত 4 হয়ে যাবে। তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল 4। কঠিন ছিল না সহজ? তারপরে কোশ্চেনে চলো। 5টি সংখ্যার গড় 45, প্রথম 4টি সংখ্যা 40, 35, 60, 55 হলে পঞ্চম সংখ্যাটি হবে। তাহলে দেখো 5টি সংখ্যার গড় যদি 45 হয় তাহলে টোটাল কত হবে, টোটাল হয়ে যাবে তোমার 5 ইন্টু 45। 5 ইন্টু 45 সমান কত হয়ে যাবে, তাহলে আমরা কত এই 45কে আমরা কি করতে পারি 5 ইন্টু এটা তুমি 50 মাইনাস 5 করে দিতে পারো। তাহলে যদি আমরা 50কে 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 250 হবে, 250। আর ওখান থেকে 5 পাচ্ছে 25, মানে এক কথায় 225। এগুলো যেন মুখে মুখে হয়ে যায়, এগুলো তোমাদের বোঝার জন্য আমি রাফে করে দেখাচ্ছি। তাহলে টোটাল কত হয়ে গেল 225। এবার দেখো প্রথম 4টি সংখ্যা 40, 35, 60, 55, তাহলে এই 4টি সংখ্যা টোটাল কত হবে, 4টি টোটাল কত হয়ে যাবে 40 প্লাস 60 কত হলো 100, আর এইদিকে 30 আর 50 কত হয়ে গেল 80, আর 5 আর 5 এ 10, 90। তাহলে 100 আর 90 কত হয়ে গেল 190। তাহলে এই 4টি সংখ্যার টোটাল কত হচ্ছে 190। তাহলে পঞ্চমটি হবে ফিফথ হবে কত 225 মাইনাস 190। তাহলে আর 10 হলে কত হয়ে যাবে 200, আর এদিকে 25 মানে 35, কত হয়ে যাবে পঞ্চমটি 35। তারপর কোশ্চেনে চলো। বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 17, x প্লাস 2, x প্লাস 4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান হবে। দেখো মধ্যমা আমরা কিভাবে দেখি, দেখো ধরো 1, 2, 3, 4, 5 এরকম 5টি সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে এদের মধ্যমা কত হবে, তাহলে এইভাবে কাটতে থাকবো দুই সাইড থেকে, তাহলে মিডিলে যেটা বাঁচবে সেটাই মধ্যমা। তাহলে এদের মধ্যমা কত 3। এখানে দেখো বিজোড় সংখ্যা ছিল, কিন্তু যদি জোড় সংখ্যা থাকে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এভাবে দুই সাইড থেকে কাটতে থাকো। তাহলে মিডিলে দেখো দুটো বেশি যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যমা কিভাবে আমরা বার করব, তাহলে এদের গড় নিয়ে নেবো 3 প্লাস 4/2, তার মানে হচ্ছে 7/2 মানে হচ্ছে 3.5। এভাবে এদের মধ্যমা বার করব। তো এই যে এখানে যেমন জোড় সংখ্যা ছিল এখানেও জোড় সংখ্যা আছে, এবং তাদের এই গড়টা আমাকে বলে দিয়েছে 24। তাহলে দেখো এদিকে একটা কাটো, এদিকে একটা কেটে দাও, এদিকে একটা কাটো, এদিকে একটা কেটে দাও, এদিকে একটা কাটো, এদিকে একটা কেটে দাও, এদিকে একটা কাটো, এদিকে একটা কেটে দাও। তাহলে এই মিডিলে দুটো বাঁচলো, এদের আমরা কি নেব গড় নিব। তাহলে x প্লাস 2 প্লাস x প্লাস 4/2, যেহেতু দুটো সমান আমাদের গড়টা কত বলে দিয়েছে 24 বলে দিয়েছে। তাহলে এখানে দেখো x আর x কত 2x হয়ে গেল, আর 4 আর 2 6 হয়ে গেল। তাহলে 2x প্লাস 6/2 ইকাল টু 24। তাহলে এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু এক্স প্লাস 3/2 ইকাল টু 24। তাহলে এই 2 আর 2 যদি কেটে যায় তাহলে এক্স ইকাল টু কত হয়ে যাবে 24 মাইনাস 3 মানে 21। তাহলে এক্স এর মান হয়ে যাবে 21। বুঝতে পারলে? আমি এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো সব এক্সামিনেশন অ্যাপ্রোচ, মানে এক্সাম হলে আমরা কিভাবে শর্টকাটে অঙ্কগুলো করতে পারি
কত ছোটতে অঙ্কগুলো করতে পারি এগুলো আমি দেখাচ্ছি। তারপরের কোশ্চেনে চলো। মান নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো এই অঙ্কটা যদি ভালোভাবে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 মানে আমি প্রথমে এই দুটো কেটে দেবো। তাহলে কি থাকলো উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এটা মিডিয়াম টার্ম ফ্যাক্টর হয়ে যাবে, 3 দুগুণা 6। তাহলে করো, তাহলে কত হয়ে গেল এক্স স্কোয়ার 3 দুগুণা 6 মানে 3x মাইনাস 9 এটা প্লাস হবে প্লাস 2x মাইনাস 6 বাই কত হয়ে যাবে, এটা মিডিয়াম টার্ম ফ্যাক্টর হবে। তাহলে এক্স স্কোয়ার এটা 3 একে 3 তাহলে 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে এখানে কত হয়ে যাবে দেখো, এখানে যদি আমরা কমন নিই এক্স কমন পাবো, এক্স কমন নিলে কত হয়ে যাবে এক্স মাইনাস 3। আবার এখানে 2 কমন পাবো, তাহলে 2 কমন নিলেও এক্স মাইনাস 3। আবার দেখো এখানে এক্স কমন পেয়ে যাব, তাহলে এখানে হবে এক্স মাইনাস 3। আবার এখানে মাইনাস 1 কমন পাবো, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3। তাহলে আবার এখানে দেখো এক্স মাইনাস 3 কমন পেয়ে যাব, তাহলে কি পড়ে থাকবে এক্স প্লাস 2 পড়ে থাকবে। আবার একই রকম ভাবে দেখো নিচেও এক্স মাইনাস 3 কমন নেব, তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে এই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। তাহলে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1, এটা হচ্ছে উত্তর। পরের কোশ্চেন, এটি আজকের আমাদের ক্লাসের শেষ কোশ্চেন। চলো কোশ্চেনটা দেখে নিই। সাইন 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি সমান কত হবে? দেখো আমরা সবাই একটা জিনিস ভালোভাবে জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি সাইন থিটা, মানে এই থিটাটা এখানে বসে যায় আর cos থাকলে সাইন হয়ে যাবে, সাইন থাকলে cos হয়ে যাবে। ঠিক একই রকম কি থাকবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায়, এটা কি থিটা বসে যাবে আর এটা চেঞ্জ হয়ে যাবে, এটা cos হয়ে যাবে, এটা হয়ে যায়। তাহলে দেখো এবার আমাদের অঙ্ক আছে সাইন 43 ডিগ্রি cos 47 ডিগ্রি। এই cos 47 ডিগ্রিটাকে আমরা কিভাবে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখতে পারি না? এই 90 থেকে যদি 43 বাদ দিই তাহলে কি 47 পড়ে থাকে, তাহলে cos 47ই তো হয়ে যাবে। একই রকম ভাবে দেখো এই সাইন 47টাকে আমরা কিভাবে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, কারণ কি 90 থেকে 43 বাদ দিলে 47 পড়ে থাকবে আর সাইন তো সাইনই আছে। তাহলে একই রকম ভাবে দেখো এটা সাইন 43 থাকলো, এই যে এটা, তারপরে কি থাকলে দেখো cos 90 মাইনাস থিটা, তাহলে কি হয়ে যায় সাইন থিটা হয়ে যায়, তাহলে cosটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে আর থিটার জায়গাতে কি আছে 43 আছে, তাহলে এটা 43 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে প্লাস আছে cos 43 বসিয়ে দাও, তারপরে আছে সাইন 47, সাইন 47 কে আমরা কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে cos হয়ে যাবে, তাহলে cos বসাও আর থিটা এর জায়গায় 43 আছে, সো 43 ডিগ্রি। দেখো সাইন 43 ইন্টু সাইন 43 তার মানে হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos 43 ইন্টু cos 43 মানে হচ্ছে cos স্কোয়ার 43 ডিগ্রি। দেখো এটা হচ্ছে যদি থিটা বলি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 জানি, এটা হচ্ছে সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 1। এটাই ছিল আজকের ক্লাসের শেষ কোশ্চেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ধরনের ক্লাস আরও নিয়ে আসব। আর তোমার সুবিধা অসুবিধা অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসটিকে আরও বেশি প্রোডাক্টিভ করার জন্য আশা করি তোমার ক্লাস পিডিএফটি প্রয়োজন, যা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে সার্চ করো ইটস এডুলিভ ITS EDULEAF।
আমাদের চ্যানেলে ফুড এসআইয়ের জিকে, ক্লার্কশিপের ম্যাথ এবং স্ট্যাটিক জিকের ক্লাস আপলোড হচ্ছে, সেগুলোও দেখতে পারো। আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।